সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে প্রহর। চোখের জল মুছে নিয়েছে। নিচে আসতেই দেখে কুহেলিকা এক হাতে তসবিহ নিয়ে দাঁড়িয়ে। বাদ মাগরিব এই সময়টা কুহেলিকা আল্লাহর ধ্যানে কাটান। আল্লাহর একাত্মতা লাভ করার চেষ্টা করেন। আর তার উত্তম মাধ্যম হল নামাজ। মাগরিব নামাজ আদায় করে এশারের আগ পর্যন্ত নফল নামাজ আদায় করেন। বিগত বছরগুলোতে বিভিন্ন কারণে না পড়তে পারা নামাজের কাজা আদায় করেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হল নামাজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। নামাজ হল আল্লাহর সান্নিধ্য পাওয়ার অন্যতম মিরাজ। নামাজের মাধ্যমে যে শুধু আত্মার পরিশুদ্ধতা হয় তা নয়, বরং শারীরিক ব্যায়ামও হয়, যা আমাদের সুস্থ জীবনযাপনের সহায়ক। প্রহরের মলিন চেহারা দেখে কুহেলিকা ঠান্ডা কণ্ঠে বললেন, মন খারাপ? উহু। নামাজ পড়েছিস? না, পড়ব। তাড়াতাড়ি পড়ে নে। নির্দিষ্ট সময়ে সালাত আদায় সওয়াব বেশি। হুম। সত্যি করে বলতো কি হয়েছে? প্রহর দীপ্ত কণ্ঠে বলল, দেখো না, আজ ইনশিরা আপুর বার্থডে, আর তোমার ওই পাগল ছেলে জোর করে আমাকে নিয়ে যেতে চায়। কুহেলিকা তসবিতে চুমু খেয়ে মৃদু কণ্ঠে বললেন, ইচ্ছে না হলে যাওয়ার দরকার নেই। ওকে আমি বলে দিচ্ছি। না, না, বলতে হবে না। আমি যাব। আচ্ছা, যা এখন নামাজটা পড়ে নে আগে। আচ্ছা। কুহেলিকা রান্নাঘরে যান। চুলার উপর থেকে গরম পানির পাতিল নামিয়ে তা হট ওয়াটার ব্যাগে ভরে নেন। আজকাল পায়ের ব্যথাটা একটু বেড়েছে। গরম সেক দিল আরামবোধ হয়। ইনশিরা এর বার্থডে কেক কাটা শেষ। যেহেতু সবাই এখানে ম্যাচিউর, তাই হইহুল্লোড় তেমন কেউই পছন্দ করে না। আশফিক, আজরাহান পাশাপাশি বসে আছে। নির্ধা আর শিহরণ তাদের প্রত্যহ জীবনের কাহিনী বলছে। আর মার্শিয়াদ তার মোবাইলে ব্যস্ত। বার্থডে গার্ল চুপচাপ বসে আছে। নিরনকে নিয়ে ভিতরের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে প্রহর। কেমন যেন একটা মায়া কাজ করে ওর নিরনের জন্য। আর নিরন তার ভালোবাসার কমতি রাখে না। প্রহরকে দেখলেই উচ্ছ্বলিত হয়ে ঝাঁপিয়ে পড়ে ওর কোলে। একের পর চুমু একে যাচ্ছে প্রহর নিরনের গালে, ঠোঁটে, কপালে। সবার কথা বলার মাঝ থেকে উঠে ব্যালকনিতে যায় আজরাহান। ধীর পায়ে গিয়ে প্রহরের পাশে ওর দিকে মুখ করে ব্যালকনির বাউন্ডারি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। আজরাহানকে দেখে প্রহর কোনো প্রতিক্রিয়া করে না। অর্ধ চাঁদের রূপালী আলোয় এক রহস্যময়ী লাগছে প্রহরকে। বাতাসের ক্ষীণতায় ওর চুলগুলো এলোমেলো হয়ে মুখে আছড়ে পড়ছে। প্রহর নিরনের গাল দুটোতে হালকা চাপ দিয়ে বলল, দেখো, দেখো নিরন, ওই যে চাঁদ মামা। প্রহর ছড়া কাটে, আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। চাঁদের দিক থেকে হাত নিয়ে নিরনের কপালে ছোঁয়াতে ফিক করে হেসে দেয় নিরন। প্রহর ওর নাক দিয়ে ঘষা দেয় নিরনের ফুলকো গালে। আবার কয়েকটা চুমু খেয়ে নেয়। আজরাহান ধ্যানমগ্ন হয়ে প্রহরের বাচ্চামো দেখছে। হালকা হেসে বলল, বাবু ভালো লাগে তোর? প্রহর শান্ত কণ্ঠে বলল, হুম। তাহলে বিয়ে করে নে আমাকে। প্রহর স্থির, নিশ্চল। কোনো প্রতিক্রিয়া করল না সে। আজরাহান আবার দৃঢ় কণ্ঠে বলল, কথা দিচ্ছি, টুইন বেবির মা বানাবো তোকে। আজরাহানের কথায় প্রহর কোনো বিরূপ অভিব্যক্তি দেখাল না। শান্ত ভঙ্গিতে একবার তাকালো আজরাহানের দিকে। ভিতর ঘরে পা বাড়ায় প্রহর। দরজার কাছে আসতেই আজরাহান বলল, এক রাত কাটিয়ে দেখ আমার সাথে। প্রহর তার চলার গতি থামায়নি।
আজরাহানের কথা তার কর্ণগহ্বরে নাড়া দিলেও সে সাড়া দেয়নি। আজরাহান তার বুকের উপর ভাঁজ করা হাত নামিয়ে পকেটে ঢুকিয়ে এক লম্বা শ্বাস নিল। আর বললার কত নিচে নামাবি তুই আমাকে? তবে তোকে নিজের করে পাওয়ার জন্য যত নিচেই নামতে হবে আমি নামব। তোকে যে আমার হতেই হবে ডিঙ্গি নৌকা। আজ, আগামী আর যতদিন আমার অস্তিত্ব আছে এ ধরায়। নীরনকে নিয়ে নির্ধার পাশে বসতেই ও বাবুকে নিয়ে নেয়। প্রহর কে বলল? কি হয়েছে প্রহর? তোমার মুখটা এমন শুকনো কেন? প্রহর বিরস কণ্ঠে বলল, কিছু না, এমনি। নির্ধা প্রহরকে টেবিলের উপর থেকে বিরিয়ানির প্লেট দেয়। এখন পর্যন্ত কিছুই খায়নি সে। খাবার খাওয়া শেষ হলে সব থালা বাটি নিয়ে কিচেনে রাখে ইনশিরা। ট্যাপ ছেড়ে সেগুলো ওয়াশ করছে। পাশেই মার্শিয়াদ দাঁড়ানো। বলল, গিফট পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। তুমি কি করে বুঝলে এইসব আমার পছন্দ? তোমার তো এইসবে ইন্টারেস্ট নেই। একজন হেল্প করেছে। ইনশিরাহ মাথা উঠিয়ে আগ্রহদীপ্ত কণ্ঠে বলল, কে সে? মিষ্টি। হালকা হেসে উঠে ইনশিরাহ। আর বলল, তোমার এই স্বভাব আর গেল না। নিশ্চয়ই তুমি এই নাম দিয়েছ। তার নাম কি? মার্শিয়াদ কিছুক্ষণ মাথা হেলিয়ে মনে করার চেষ্টা করছে এমন অভিব্যক্তি করল। আর বলল, মনে নেই। মনে থাকলেও বলবে না। মার্শিয়াদ ঠোঁট বাঁকিয়ে হাসে আর বলল, ভালো বুঝতে শিখেছ তুমি আমাকে। আমার নামটাও তো আজ পর্যন্ত পুরোটা ডাকলে না। এত বড় নাম আমার পক্ষে ডাকা সম্ভব নয়। ইউ নো দ্যাট। যাক, অবশেষে কাউকে তোমার পছন্দ হল। পছন্দ না। সে একদম তার মতো কথা বলে। ফর দিস, আই ফিল সামথিং ফর হার। তুমি এখনো তাকে ভুলতে পারোনি? তেমন কিছু নয়। আই ফরগেট হার, বাট আই ডোন্ট ফরগেট হার মেমোরি নেভার এভার। ভাগ্য বড় নির্মম। যথার্থ। তাকে উপরওয়ালা আমার ভাগ্যে লেখেনি, কিন্তু ভাগ্য তাকে আমার কাছে টেনে নিয়ে এসেছে। তুমি একবার ট্রাই করে দেখতে পারতে? উহু। তাহলে আমার আর তোমার বাবার মধ্যে কি পার্থক্য থাকত? একদম ওই লোকটার নাম আমার সামনে নিবে না। আই জাস্ট হেট হিম। ইউ নো দ্যাট। মি অলসো। তোমাকে দেখলেই আমার ওই লোকটাকে মনে পড়ে যাকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি। আই উইশ যদি আমি দাদার জায়গায় থাকতাম। তাহলে তোমার মায়ের সাথে এমন হতো না। ইনশিরাহ বাঁকা চোখে তাকিয়ে বলল, চেঞ্জ দ্য টপিক। ওকে। এজ ইউর উইশ। আশফিককে নিয়ে কি ভাবলে? ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো। এইসব নিয়ে ভাবার সময় নেই আমার। তুমি আমার থেকে কমপক্ষে 5 বছরের ছোট। তারপরও তোমার দীপ্ততা আমার থেকে শতগুণ। আজ এখানে থেকে যেতে পারো। তাহলে তোমার বন্ধুদের কি বলবে? আমাদের মাঝে কিসের সম্পর্ক? ইনশিরাহ ভ্রু কুঁচকিয়ে দাঁত মুখ খিচে। এই নিয়ে কথা বাড়ানোর কোনো ইচ্ছে তার নেই। ওদের এইসব কথা আড়াল থেকেই শুনেছে আশফিক আর আজরাহান। আশফিক বিমর্ষ চেহারা নিয়ে কাউচে বসে। আজরাহান ক্রোশ ভরা কণ্ঠে বলল, আমি আগেই বলেছিলাম মার্শিয়াদের মাথায় কিছু একটা চলছে। দেখলি তো এইবার। আশফিক রাশভারী কণ্ঠে বলল, ও মোটেই তোর মতো না। আর ইনশিরাহকে আমি ভালো করেই চিনি। দেখ তুই কি চিনিস আমি জানি না। জানিস তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
আশফিক তার কণ্ঠে হালকা রোষ এনে বলল, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই তোর ডিঙ্গি নৌকাকে নিয়ে ভাব। দেখ গিয়ে কোনো সায়রে সাঁতার কাটছে। আজরাহান অক্ষি প্রজ্বলিত করে শক্ত কণ্ঠে বলল, প্রহরকে এইসবের মাঝে একদম আনবি। আর ওর একমাত্র জলসিন্ধু আমি। আমি ছাড়া আর কারো ভালোবাসার সায়রে ভাষার অধিকার ওর নেই। এখানে একা দাঁড়িয়ে আছেন যে? মার্শিয়াদের কণ্ঠ শুনে ম্লান হাসে প্রহর। আর উদাসী কণ্ঠে বলল, ভালো লাগছে না তাই? মার্শিয়াদ ওর ব্লেজারের পকেট থেকে একটা ছোট বাক্স দেয়। প্রহর খুলে দেখে হোয়াইট কালারের একটা ব্রোস। প্রহর ছোট্ট করে হেসে বলল, আমার জন্য? না, আমার রেড চিলির জন্য। স্টোনের? ডায়মন্ডের। মার্শিয়াদ ওকে আরেকটা লম্বা মতো পাতলা গরনের রেপিং মোড়ানো কিছু একটা দেয়। প্রহর উৎসুক কণ্ঠে বলল, এইটা কি? পেন। আপনার সানায়া আপুকে দিবেন। আচ্ছা, একটা কথা বলবো জান ভাইয়া? বলেন। আপনি বিয়ে করছেন না কেন? মার্শিয়াদ গা দুলিয়ে হেসে বলল, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? দেখেন না আমার দুধের দাঁতও এখনো পড়েনি। মার্শিয়াদ ওর দুই পার্টি দাঁত একসাথে খিঁচে অধর প্রসারিত করে প্রহরকে দেখায়। ওকে এভাবে দেখে খিলখিলিয়ে হেসে উঠে প্রহর। কিন্তু পরক্ষণেই আবার সংকীর্ণ অধরে মলিন হয় তার চেহারা। হাসি বন্ধ করলেন কেন রেড চিলি? হাসেন। হাসলে আপনাকে ভালো লাগে। প্রহর স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে রাহান ভাইয়া কেন সবসময় বিয়ে বিয়ে করে? কারণ সে আপনাকে ভালোবাসে। প্রহর সন্দিহান স্বরে বলল, ভালোবাসলেই কি বিয়ে করতে হয়? ভালোবাসার বৈধ চুক্তি বিয়ে। আপনার রাহান ভাইয়া তার ভালোবাসার বৈধতা চায়। এতে দোষের কিছু নেই। ছলছল করে উঠে প্রহরের দু চোখ। ভেজা কণ্ঠে বলল, করব না আমি তাকে বিয়ে। কখনো না, কখনো না। প্রহর চলে যেতেই মার্শিয়াদ হালকা হেসে বলল, বিয়ে তো আপনাকে করতেই হবে রেড চিলি। আপনার রাহান ভাইয়া তো আপনাকে এত সহজে ছেড়ে দিবে না। যে কোনো কিছুর মূল্যেই সে আপনাকে নিজের করে নিবে। আপনাকে যে তার হতেই হবে। মার্শিয়াদের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। মধ্য দুপুর। সকালের খাবার সেরে কিছুক্ষণ আবার ঘুমিয়েছে আজরাহান। আজ কলেজ অফ, তাই ঘুমায় সে নিশ্চিন্তে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে কুহেলিকা আর সানায়া বেশ সাজগোজ করেই দাঁড়িয়ে আছে। আজরাহান শয়তানি হাসি দিয়ে বলল, এই অবেলায় ভং সেজে কোথায় যাচ্ছ? কুহেলিকা সপ্রতিভ হয়ে বললেন, মাইন্ড ইউর টাঙ্গো। এইসব কি ধরনের কথা আজরাহান? আজরাহান ঢোক গিলে বলল, সরি মাই কুইন। তোমাদের দেখে মনে হচ্ছে বাড়িতে আজ সার্কাস চলবে। তা শোটা শুরু হবে কখন? কুহেলিকা ছেলের কাছে এসে কান টেনে ধরলেন। হালকা শব্দ করে আজরাহান বলল, কুইন লাগছে। ছাড়ো। আরেকটা বাজে কথা যেন আমি না শুনি। ওকে, ওকে। তা তোমরা যাচ্ছ কোথায়? শপিং মলে। শুধু আমরা না, নুরাইসা আর নন্দিতাও আসছে। ও তাহলে আজ মহিলা পল্টন বিয়ের শপিং এ যাবে? শুধু আমরা নই, তুমিও সাথে যাচ্ছ? আজরাহান বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, আমি কেন যাব তোমাদের মেয়েদের মধ্যে? এতগুলো মেয়ে কি একা যাবে নাকি? তো
যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। পারবো না আমি যেতে। ভাইয়ার বিয়ে, ভাইয়াকে নিয়ে যাও। কুহেলিকা শক্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন। সামানের জরুরি কাজ আছে, তাই সে অফিসে গেছে, আর তোমার বাবা নিশ্চয়ই আমাদের সাথে যাওয়ার অবস্থায় নেই। সানোয়ার আহমেদ নিজের রুমে শুয়ে আছেন। শরীরটা আজকাল ম্যাচ ম্যাচ করে। কিছু ভালো লাগে না তার। তাই বলে আমাকে বলির পাঠা বানাবে। কেমন আছেন আন্টি? নুরাইসার কণ্ঠে সপ্রতিভ হয় সবাই। আজরাহানকে দেখেই ভেঙচি কাটে নুরাইসা। আজরাহান বাঁকা হাসে। আজ মারমেইডকে ছাড়া যাবে না। নন্দিতা মাথায় কাপড় টেনে সালাম করে কুহেলিকাকে। সানন্দে কুহেলিকা নন্দিতার মাথায় হাত বুলিয়ে আঁখি ভরা চোখে তাকিয়ে বলল, আমার ঘরের চাঁদ তুই। তোর স্থান আমার পায়ে না বুকে। নন্দিতাকে জড়িয়ে ধরে কুহেলিকা। আজরাহান বলল, কি মেলোড্রামা শুরু করলে? আমার সময় নেই, কাজ আছে। সবাই যাওয়ার জন্য বাইরে এসে দাঁড়ায়। নন্দিতারা গাড়ি নিয়ে এসেছে। ড্রাইভার সহ গাড়িতে 5 জন বসতে পারবে। তাই আজরাহান বলল, তোমরা গাড়িতে যাও, আমি প্রহরকে নিয়ে রিকশাতে আসছি। প্রহর চোখ ছোট ছোট করে বিরক্তি নিয়ে বলল, যাব না আমি আপনার সাথে। আপনি সানায়া আপুকে নিয়ে যান। ওই হাতি বসলে আমি বসব কোথায়? সানায়া ভ্রু ক্রুটি করে। ফোঁস ফোঁস করতে করতে বলল, আমি হাতি দেখলে মা ভাইয়া কি বলল? আজরাহান সানায়ার কানে কিছু বলতেই ও শান্ত হয়। সানায়াকে নিবে না আর নুরাইসাকে আজরাহানের সাথে দেওয়া সেইটা দৃষ্টিকটু হবে। তাই বাধ্য হয়ে প্রহরকেই ওর সাথে যেতে হয়। আজরাহান বেশ নড়াচড়া করছে। প্রহর একদম চেপে বসে আছে। তারপরও আজরাহান বারবার ওর গায়ের সাথেই লেপ্টে পড়ে। রিকশার হুড উঠাতে গেলেই প্রহর ক্ষিপ্ত কণ্ঠে বলল, হুড কেনে উঠাচ্ছেন আপনি? দেখিস না রোদ উঠেছে। গরম লাগছে আমার। আপনার গরম কোথায় লাগছে আমি ভালো করেই জানি। আজরাহান ওর কানের কাছে গিয়ে বলল, তাহলে দে ঠান্ডা করে। চুপ করে বসেন আপনি। রিকশাওয়ালা মামা হেসে হেসে বললেন, মামার মনে হয় নতুন বিয়া হইছে। জি মামা, এই তো 1 সপ্তাহ হল। আপনি মিথ্যে কথা কেন বলছেন? মিথ্যে কখন বললাম? প্রহর দ্বিরুক্তি করে না। নির্বাক হয়ে বসে থাকে সে। রিকশা তার আপন গতিতে চলছে। আজরাহান ঐশ্বরিক সৌন্দর্য অবলোকন করে তার পাশে বসে থাকা তার প্রেয়সীর চোখের গাঢ়তায়, অবাধ্য চুলের অগোছালো ভাব, নাকে জমা বিন্দু বিন্দু ঘামে। এক মিষ্টি গন্ধ করা নাড়ে তার নসিকাগ্রন্থিতে। প্রহর আর চোখে দেখে আজরাহান গ্রোগাসে ঘিলছে ওকে। এই জন্যই ও এই লোকটার সাথে আসতে চায়নি। আজরাহান ওর আরেকটু কাছে চেপে হিসহিসিয়ে বলল, তোকে না বান করেছি লিপস্টিক দিতে? না দেইনি তো। মিথ্যে কেন বলছিস? কই মিথ্যে বললাম? তাহলে দে আমি চেক করে দেখি। আপনি আসলেই একটা খবিশ। নতুন কিছু বল। সবসময় একই উপাধি ভালো লাগে না। প্রহর প্রতিত্তর করে না। এর সাথে কথা না বলাই ভালো। আজরাহান কিছুক্ষণ চুপ থেকে আবারও নরম গলায় বলল, দে না একটা চুমু খাই। আইসয়ের একটাই। আর আমি সকালে ব্রাশ করে এসেছি। রোজ 2 বার করি। আর মাউথ ফ্রেশনারও ব্যবহার করি। উফ ফফ। আপনি চুপ করবেন, না হলে এখন ধাক্কা মেরে আপনাকে রিকশা থেকে ফেলে দেব।
দে ফেলে। আপনি আসলেই একটা খবিশ, একটা শয়তান, ইতর, উজবুক, উড়নচণ্ডী। আজরাহান হা হা করে হেসে ওঠে আর বলল, এইবার কিছু নতুনত্ব ছিল। দ্যাটস গুড। রিকশাওয়ালা আবার হেসে ওদের দিকে ঘাড় বাঁকিয়ে বলল, মামা মনে হয় মামিরে খুব ভালোবাসেন। সে আর বলতে, টাকা থাকলে আজই একটা তাজমহল বানিয়ে দিতাম। আজরাহান থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই চিৎকার করে উঠে প্রহর, রাহান ভাইয়া। ঝনঝন শব্দ হতে থাকে। প্রায় 1 ঘন্টা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে কুহেলিকা আহমেদ। ছেলেটার উপর সে কোনোভাবেই ভরসা করতে পারে না। কল করেও পাওয়া যাচ্ছে না। রিসিভ করছে না আজরাহান। কুহেলিকা হাসফাস করছেন। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। বুকের ভিতর কেমন যেন ধুম ধুম করছে। পাশ ফিরে তাকাতেই দেখলেন আজরাহান আসছে। গিয়েই এক ঝাড়ি ওকে। আজরাহান মুচকি হাসে। ওদের রিকশার সামনেই একটা গাড়িকে অন্য একটা গাড়ি ধাক্কা দিতেই ঝনঝন করে ভেঙে পড়ে তার কাঁচ। আর তা নিয়েই গণ্ডগোল শুরু হয়। আর তা কাটিয়ে উঠতেই এতটা সময় লাগে। ওদের সুস্থ অবস্থায় দেখেই কুহেলিকার প্রাণপাখি পাখা ঝাপটানো বন্ধ করে। প্রথমেই নন্দিতার জন্য বিয়ের শাড়ি পছন্দ করা হয়। প্রায় কয়েকটা দোকান ঘুরে তারপর পছন্দ অনুযায়ী শাড়ি পায় নন্দিতা। আজরাহান একটু পরপর নুরাইসার পাশে গিয়ে দাঁড়ায়। ও যতবারই ওকে ইগনোর করার চেষ্টা করে আজরাহান নাছোড়বান্দা। বিরক্ত হয়ে নুরাইসা নন্দিতাকে বলে অন্য দোকানে যায়। আজরাহান ওদের সাথেই দাঁড়ানো। অতিষ্ঠ লাগছে তার। এভাবে এক পল্টন মেয়েদের মাঝে নিজেকে কেমন খাপোছাড়া মনে হচ্ছে। আজরাহান প্রহরের পাশে গিয়ে দাঁড়ায় আর বলল, পছন্দ হয়েছে না আমি করে দিব। প্রহর ভেঙচি মেরে বলল, জি না, লাগবে না। আপনি নিজের কাজ নিজে করেন। তো কি লাগবে? আজরাহান দুষ্টামির ছলে প্রহরের কানে কিছুটা একটা বললে প্রহর ওকে ধাক্কা মেরে সরিয়ে বলল, সরেন এখানে থেকে। খবিশ কোথাকার। আজরাহান গা দুলিয়ে হেসে ওঠে। কুহেলিকা প্রহরের হাতে 2-3টা ড্রেস দিয়ে ওকে ট্রাই করতে বলে। ট্রায়াল রুমের কাছে যেতেই আজরাহান আগেই ভিতরে ঢুকে পড়ে। প্রহর থম মেরে বাইরেই দাঁড়িয়ে থাকে। এই লোকটা আসলেই অসভ্য। মিনিট 3 পর আজরাহান বাইরে বেরিয়ে আসে। প্রহর কপট রাগ দেখিয়ে বলল, আপনি ভিতরে গেলেন কেন? চেক করতে। আজকাল শপিং মলগুলোর ট্রায়াল রুমগুলোতে হিডেন ক্যামেরা থাকে। তাই চেক করলাম। আপনি তো বুঝলেন, তাহলে আমি বুঝব কি করে? তাহলে শোন, এক ট্রায়াল রুম বা টয়লেটে ঢুকে প্রথমেই খুব ভালোভাবে দেখে নিতে হবে চারপাশ। বিশেষ করে হ্যাঙ্গার, কাঠের দেওয়ালের খাজ ইত্যাদি। 2 এরপর যেতে হবে আয়নার কাছে। আয়নায় চোখ ঠেকিয়ে দাঁড়াবি। আলো যাতে আয়নার উপরে না পড়ে এমনভাবে দেখবি। যদি উল্টো দিকে অন্য কোনো ঘর বা দেওয়াল দেখতে পাস, বুঝবি কোনো গণ্ডগোল আছে। 3 পারলে সব আলো নিভিয়ে ফেলবি। তারপর ফোনের ফ্ল্যাশ বাল্ব বা টর্চ জ্বালিয়ে আয়নায় ফেলবি। আয়নার উল্টো দিক দেখা গেলে বুঝবি ক্যামেরা তোকে দেখছে। 4 দরজায় যেভাবে আঙুলের গাঁট দিয়ে টোকা দিস, সেভাবে আয়নার গায়ে টোকা দিবি। ফাঁপা শব্দ হলে বিপদ নিশ্চিত। 5 শেষ পরীক্ষা। আয়নায় আঙুল ছোঁয়াবি। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবি ক্যামেরা রয়েছে। বুঝলি ডিঙ্গি নৌকা? হুম। যা এখন।
আজরাহান চারপাশে চোখ বুলিয়ে দেখে নুরাইসা মেয়েদের ব্যক্তিগত জিনিসের একটা দোকানে কিছুটা একটা দেখেছে। অধর কোনো বাঁকা হেসে সেদিকেই পদযুগল বাড়ায়। মারমেইড, পিঙ্ক কালার কেন? আপনাকে সব কালারেই মানাবে। আজরাহানকে দেখেই অপ্রস্তুত হয় নুরাইসা। হাতে থাকা জিনিসগুলো পিছনে লুকায়। শুকনো কণ্ঠে বলল, এখানে কেন এসেছেন আপনি? আপনাকে দেখতে এলাম। শুধু কি পিঙ্ক কালারই পরেন? অন্য কালারও তো ট্রাই করতে পারেন। নুরাইসা দাঁত মুখ খিচে ধরে। বড্ড বিরক্ত লাগছে তার। এই লোকটা এমন কেন? শুধু গায়ের রং সুন্দর হলেই মন সুন্দর হয় না। নুরাইসা হতাশ হয়। বিবশ কণ্ঠে বলল, মেয়েদের পার্সোনাল জিনিস নিয়েও আপনার সমস্যা? আজরাহান ওর দুই গাল ফুলকো করে নুরাইসার কপালের কাছে গিয়ে ওর সামনে উড়ে আসা চুলগুলোয় ফু দেয়। আজরাহানের উষ্ণ ফুতে শিরশির করে উঠে নুরাইসার শরীর। আজরাহান মৃদু হেসে বলল, আপনার আর আমার মধ্যে পার্সোনাল কিছু আছে নাকি? দোকানে বসা লোকগুলো ওদের এই কথাবার্তায় ঠোঁট চিপে হাসছে। নুরাইসা হাতে রাখা জিনিসগুলো ধপাস করে রেখে গজগজ করে দোকান থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে আজরাহানের গুষ্ঠি উদ্ধার করে। বিড়বিড় করতে করতে হ্যান্ডব্যাগে কিছু একটা রেখে সামনে দিকে হাঁটতে থাকে আর তখনই ধাক্কা খেয়ে পড়তে গেলে ওকে নিজ বাহুতে আবদ্ধ করে মার্শিয়াদ। অবাক করা কণ্ঠে নুরাইসা বলল, যান আপনি? জি। মার্শিয়াদ ওকে সোজা করে দাঁড় করাই। কপাল কুঁচকে আছে নুরাইসার। মুখে বিরক্তির ভাব। নাক চোখ কেমন লালচে। মার্শিয়াদ বলল, রেগে আছেন মিষ্টি? নুরাইসা হালকা কণ্ঠে বলল, উহু। তাহলে? কিছু না। কেমন আছেন আপনি? ভালো। এখানে কেন? শপিং মলে কেন আসে মানুষ? মার্শিয়াদ মুচকি হাসে আর বলল, অনেকে ঘুরতেও আসে। আপুর বিয়ে তাই। ও আচ্ছা। তো দাওয়াত দিবেন না? তুই এখানে? আজরাহানকে দেখে মৃদু ভ্রু কুচকায় মার্শিয়াদ। আজরাহান ওদের কাছে এসে দাঁড়ায়। নুরাইসাকে বলল, এখানে কি করছেন মারমেইড? নুরাইসা প্রত্যুত্তর করে না। বরফ হয়ে দাঁড়িয়ে থাকে। মার্শিয়াদ হুট করেই আজরাহানকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, এটাই বুঝি তোর গার্লফ্রেন্ড? আজরাহান নিরুত্তাপ। মার্শিয়াদ ওকে ছেড়ে অধর বাঁকিয়ে হাসে আর বলল, তো সামান ভাইয়ার বিয়ে ওনার বোনের সাথে ঠিক হয়েছে? হুম। চকিতে নুরাইসা বলল, আপনি তাকে চিনেন? মার্শিয়াদ ছোট্ট করে হেসে বলল, উই আর বোসম ফ্রেন্ড। হু। নুরাইসা ঠোঁটে ভেঙচি কাটে। আজরাহান শক্ত কণ্ঠে বলল, আগে বল তুই বরপক্ষ নাকি কনেপক্ষ? অবিয়াসলি বরপক্ষ। এত সুন্দর বেআইন থাকতে কনেপক্ষ হতে যাব কেন? আচ্ছা আমি যাই তাহলে, পরে কথা হবে। আসি মিষ্টি। হুম। মার্শিয়াদ যেতেই আজরাহান দীপ্ত কণ্ঠে বলল, আমার মতো উল্টা পাল্টা কিছু যদি ওর সাথে করেন তাহলে আপনার দাঁত ভেঙে ফেলব। জান মোটেও আপনার মতো না। ও আচ্ছা, তাই নাকি? তো প্রেম পীড়িতি আশিকপানা শেষ হলে চলেন। সবাই ওয়েট করছে। ঘামার্ত শরীর এলিয়ে বিছানায় শুয়ে পড়ে আজরাহান। চোখ নিভু নিভু করছে। শার্টের কলারটা হালকা ছড়িয়ে ফ্যানের দিকে অক্ষি নিবন্ধ করে আছে। হঠাৎ কিছু মনে পড়তেই নিচে নেমে আসে। সানায়া কাউচে জিনিসপত্র রেখে দেখছে সব ঠিক আছে কিনা। আজরাহান বলল, আমার ব্রেসলেটটা কোথায় রে?
ওটা তো প্রহরের ব্যাগে। ওর কাছে দিলই কেন? আরে ব্যাগে জায়গা ছিল না তাই। গিয়ে নিয়ে আসো ওর কাছ থেকে, তাহলেই তো হয়। এত কথা বলার কি দরকার? আজরাহান ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল। বেশি কথা বলিস তুই। আজরাহান ধীর পায়ে প্রহরের রুমে আসে। প্রহর ঘরে নেই। ভিতরে ঢুকতেই এক লম্বা নিঃশ্বাস টেনে নেয়। কেমন যেন মিষ্টি গন্ধ নাকে লাগে তার, যেমনটা প্রহরের শরীরের। প্রহর অনেক পরিপাটি। নিজের ঘরের সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। যখন যেখানে যা দরকার সেখানেই তা রাখে। পড়ার টেবিলে দুপাশ করে বই সাজানো আর মাঝখানে একটা ফ্লাওয়ার ভাস রাখা। রোজ তার ফুল বদল করে রাখে প্রহর। আগে বিছানার দুই পাশে দুটো বড় টেডি ছিল। যখন থেকে রেগুলার নামাজ পড়া শুরু করেছে তখন থেকে সেগুলো আলমিরাতেই বন্দী। পড়ার টেবিলের পাশেই আলমিরা। দরজা দিয়ে ঢুকতেই ডানদিক বরাবর ছোট্ট বারান্দা। তার পাশেই ওয়াশরুম। প্রহরের বিছানার মাঝ বরাবর বামদিকে একটা বড় জানালা। স্নিগ্ধ চাঁদের আলো প্রায় পসরা সাজিয়ে বসে। প্রহর বিছানায় বসে তা অপলক দৃষ্টিতে অবলোকন করে। আজরাহান টেবিলে দেখতে পায় এক গ্লাস পানি রাখা। শপিং মল থেকে আসার পর পানি খাওয়া হয়নি। গলাটা কেমন উসখুস করছে। তাই আর কিছু না ভেবে গ্লাসটা নিয়ে ধকধক করে গিলতে থাকে। কয়েক ঢোক ভিতরে যেতেই আজরাহানের পুরো পাকস্থলী নাড়া দিয়ে ওঠে। কোনো রকম হাত দিয়ে মুখ চেপে দৌড়ে ওয়াশরুমে যায়। বেসিন এগিয়ে গড়গড় করে বমি করতে থাকে। কিছুক্ষণ যেন ওর কাছে মনে হলো পৃথিবীর জোড়া ঘূর্ণিঝড় ওর পেটেই শুরু হয়েছে। পেটের থাকা শেষ অংশবিশেষ পর্যন্ত বের হয়ে গেলেই আজরাহান কিছুটা স্বতন্ত্র হয়। বুকের উঠানামা কমেনি। দুই হাত বেসিনের দুই পাশে রেখে হাঁপাতে থাকে। আর তখনই ওর চোখ যায় বেসিনের সামনে লাগানো মিররে। ও দেখতে পায় প্রহর বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। হাতে অর্ধ পরিহিত কামিজ। আজরাহান চটজলদি চোখ নামিয়ে নেয়। এর মধ্যেই ও শুনতে পায় কোহেলিকা প্রহরকে ডাকতে ওর ঘরে এসেছে। আজরাহান বিচলিত হয়ে পড়ে। তড়িঘড়ি করে ওয়াশরুমের দরজা লক করে প্রহরের মুখ চেপে ধরে। অন্যদিকে তার নজর নেই এখন। ভয় আর লজ্জায় সংকুচিত হয়ে পড়ে প্রহর। আজরাহান নরম কণ্ঠে বলল, ডিঙ্গি নৌকা, প্লিজ চিৎকার দিস না। মা জানলে আমাকে এখনই ঘর থেকে বের করে দিবে। প্লিজ। আজরাহান এমনভাবে মুখ চেপে ধরেছে প্রহর কোনো শব্দ করতে পারে না। অবিরতভাবে চোখের পলক ফেলে যাচ্ছে। কুহলিকা বলল, প্রহর কোথায় তুই? প্রহর হালকা গোঙানি দিয়ে ওঠে। আজরাহান ধীরভাবে ওর মুখের উপর থেকে হাত সরায়। অনুরণন হয় প্রহর পুরো শরীরে। কম্পনরত কণ্ঠে বলল, আমি এখানে ছোট মা। কুহেলিকা বুঝতে পারে প্রহর হয়তো চেঞ্জ করছে। তাই কথা না বাড়িয়ে বললেন, কাপড় বদলানো হলে আমার ঘরে একটু আছিস? আচ্ছা। আজরাহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রহরের দিকে চোখ যেতেই নিজেই ভ্যাবাচাকা খেয়ে যায়। দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। লম্বা লম্বা শ্বাস টেনে নিঃশ্বাসের গতিবিধি ঠিক করছে আজরাহান। প্রহর ওয়াশরুম থেকে বেরিয়ে ঝাঁঝিয়ে উঠে বলল, এইটা কি ধরনের অসভ্যতা রাহান ভাইয়া? করেছি। পানিতে কি মিশিয়েছিলি তুই? প্রহর দেখে টেবিলে রাখা পানির গ্লাস খালি। বলল, ওগুলো তো ফিটকিরির পানি, আপনি কেন খেলেন? আমি কি জানি। জীবনটাই আমার এখন শেষ হয়ে যেত। এইবার প্রহর ফিক করে হেসে দেয়। আর বলল, আপনি আসলেই গাধা।
আর তুই গাধি। রাতে খাওয়ার টেবিলে বসেছে সবাই। আজরাহান নিজও খাওয়ায় ব্যস্ত। সামান বার কয়েক আজরাহানের দিকে তাকিয়ে দেখল। তারপর বলল, তোর সাথে আমার কথা আছে। কানপুরে হরতাল লাগাইনি। তুমি বলো, আমি শুনছি। তোর বাঁকা কথা বলার স্বভাব আর গেল না। কথা আবার বাঁকা হয় নাকি? এক কাজ করো, ক্লাস 4-এর জ্যামিতি বই থেকে সরল রেখা আর বক্ররেখা কাকে বলে পড়ে নিও। সামান কপাল ভাঁজ করে ক্ষীণ চোখে তাকায়। এই ছেলের সাথে কথায় পারবে না। তাই সে বলল, আমি আমার স্যারের সাথে কথা বলেছি। তোর সব সার্টিফিকেটও দেখিয়েছি। সে খুব খুশি হয়েছে আর তোর প্রতি ইন্টারেস্টেডও। কেন মেয়ে বিয়ে দিবে আমার কাছে? বলবে আমার এখন বিয়ে শাদিতে ইন্টারেস্ট নেই। এইসব কি ধরনের কথা আজরাহান? কুহেলিকা ছেলের কান টেনে বললেন, ভাই কি বলছে সেইটা না শুনে এত কথা কেন বলো তুমি? আহ, ছাড়ো মা, শুনছি। লাগছে আমার। কুহেলিকা কান ছেড়ে কঠিন কণ্ঠে বললেন, সামানের কথা শেষ না হওয়ার আগে আর একটা কথাও বলবে না তুমি। আজরাহন চোখ নামিয়ে দুই পাশে মাথা হেলায়। সামান বলল, তোর জন্য চাকরির ব্যবস্থা করেছি। কাল গিয়ে স্যারের সাথে দেখা করে আছিস। আজরাহান সোজা বলল, সম্ভব না। সামান উৎসুক কণ্ঠে বলল, কেন? এইসব জব টব আমার দ্বারা হবে না। অন্যের গোলামি আমি করতে পারবো না। গোলামি মানে? এখন কি করছিস? উইটা আমার স্বাধীনতা। ওসব তোমার মতো গোড়ায় গলদ বুঝবে না। আজরাহান, শান্তিতে খেতেও দিবে না নাকি? ধ্যাত। আজরাহান ওর প্লেট হাতে নিয়েই উঠে চলে যায়। কুহেলিকা রুষ্ট কণ্ঠে সানোয়াজ আহমেদকে বললেন, দেখলেন আপনি কত বড় অসভ্য হয়েছে? এখানে অসভ্যতার কি আছে? যার যার নিজস্ব পছন্দ আছে। ওর যদি ভালো না লাগে ও করবে না। আপনার জন্যই ছেলেটা এত বার বেড়েছে। কোনো অন্যায় করলেও আপনার মুখ দিয়ে তার বিরুদ্ধে একটা কথাও বের হয় না। সানোয়ার আহমেদ কিছুক্ষণ নির্বিকারভাবে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, যা বলার তো তোমরাই বলো। কখনো কি ছেড়ে দিয়েছ ওকে? সামান চোয়াল শক্ত করে তিক্ত কণ্ঠে বলল, বাবা, সবসময় তুমি ওর সাপোর্ট কেন করো? সানোয়ার আহমেদ সুদীর্ঘ শ্বাস নিলেন আর বললেন, তোমরা ভালো করেই জানো ওকে আমি কেন কিছু বলি না। আর আজরাহান কখনো এমন কোনো কাজ করেনি যে ওকে আমার কিছু বলতে হবে। সানোয়ার বিরস মুখে খাওয়া শেষ না করে হাত ধুয়ে উঠে গেলেন। কুহেলিকা তাকে কিছু বলতে যাবে তার আগেই তিনি হাতের ইশারায় তাকে থামতে বললেন। আজরাহানের বাবা ওর মধ্যে এখনো নিজের বাবার ছায়া দেখতে পান। আজরাহানের দাদা সেকালে তাদের এলাকার একজন বলিষ্ঠ পুরুষ ছিলেন যিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি। এক কথার মানুষ ছিলেন তিনি। কুহেলিকাকে তিনি এক অনাথ আশ্রম থেকে এনেছিলেন। যুবতী হওয়ার পর বাড়ির সকলের বিপক্ষে গিয়ে তিনি সানোয়ার আহমেদের সাথে তার বিয়ে দেন। কারণ বাইরে কারো উপর তিনি এই অনাথ মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভরসা করতে পারছিলেন না। ভদ্রলোক যেদিন মারা যান সেদিনই আজরাহানের জন্ম। একদিকে শোকের ছায়া, অন্যদিকে খুশির আমেজ। কোনোটা ছেড়ে কোনোটাকে মেনে নিবেন। তাই সানোয়ার আহমেদ নিজের বাবার নামেই ছেলের নাম রাখলেন। তাই তো আজরাহানের বাকি দুই ভাইবোন থেকে ওর নাম আলাদা। খাওয়া শেষ করে প্রহর আসে আজরাহানের রুমে। দেখে খালি ঘরে পায়চারি করে মোবাইলে কথা বলছে আজরাহান। প্রহরকে দেখে কথা শেষ করে লাইন কেটে দেয়। প্রহর কপট রাগ দেখিয়ে বলল, বড় ভাইয়ার কথা কেন শুনেন না আপনি?
আজরাহান ওকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে ওর নাকে নাক ঘষে কপালে কপাল ঠেকিয়ে বলল, ওই জব নিলে আমাকে সারাদিন তোকে ছাড়া থাকতে হবে। ওসব আমার দ্বারা হবে না। আজরাহান কপাল সরিয়ে প্রহরের গালে টুপ করে একটা চুমু খায়। প্রহর শান্ত কণ্ঠে বলল, তাহলে কি সারা জীবন মেয়েদের স্কুলে প্রফেসরগিরি করবেন? আজরাহান ওকে ছেড়ে বিছানায় গিয়ে বসে ল্যাপটপটা অন করে ওর দিকে আর চোখে তাকিয়ে বলল, না, বিয়ের পর ছেড়ে দিব। কেন? তখন তো তুই সারা রাত আমার সাথে থাকবি। আপনি আসলেই একটা খচ্চর। সে তোর যা মনে হয়। এই জন্যই নুরাইসা আপুকে এইসব বলেন। কি বলেছি? প্রহর ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলল, মারমেইড। আপনাকে পিঙ্ক কেন, সব কালারেই ভালো লাগবে। একদম ওই মেয়ের কথা আমার সামনে বলবি না। আস্ত ফাজিল মেয়ে। আপনি বুঝি ভালো, তাই মেয়েদের ব্যক্তিগত জিনিস নিয়ে ফাজলামো করেন। আর ইউ জেলাস? মোটেও না। তাহলে বিয়ে কর আমাকে। করব না, করব না, করব না। আজরাহান দাঁতে দাঁত চেপে বলল, তবে রে। ভ্যাঁ। দরজা খুলেই সিঁড়ি দিয়ে গড়গড়িয়ে নামে প্রহর। আজরাহান সেখানে দাঁড়িয়ে থাকে। হাসি হাসি মুখে বলল, পাগলি আমার। ঘসঘস করে থামে মার্শিয়াদের গাড়ি। মুখে বিরস হাসি টেনে বলল, যাও, আর একদম কোনো কাজ না। হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে। বাকি কাজ কাল করবে। তোমাকে এত চিন্তা করতে হবে না। জানি তুমি নিজের খেয়াল রাখতে পারো। তোমার মা কেমন আছে? যদি বলতে আমার মা কেমন আছে তাহলে বেশি খুশি হতাম। ইনশিরা শক্ত কণ্ঠে বলল, সে আমার মা নয়। আর তুমি জানো সেই সম্পর্ক আমি জলাঞ্জলি দিয়েছি। ওকে ওকে, কুল নাও। যাও, অনেক রাত হয়েছে। গুড নাইট। ইনশিরা মার্শিয়াদ থেকে বিদায় নিয়ে ওর ফ্ল্যাটের কাছে আসতেই দেখে আশফিক দাঁড়ানো। আবছা আলোয় তার রাগী চেহারা স্পষ্ট। তিরিক্ষি কণ্ঠে বলল, কি করছিলে মার্শিয়াদ এর সাথে? কি বলতে চাও তুমি? বুঝতে পারছ না? পুরুষ বিদ্বেষী ইনশিরা এখন রাত বিরাতে পর পুরুষে আসক্ত হচ্ছে আর সে নাকি কিছুই বুঝতে পারছে না। ইনশিরা গলা চড়িয়ে বলল, আশফিক, কি করবে তুমি? 5 বছর তোমার পিছনে আঠার মতো লেগে আছি, সেদিকে তোমার ভ্রুক্ষেপ নেই। আর এখন আজরাহান ঠিকই বলেছে, ওই মার্শিয়াদ সব থালাতেই ঢু মারতে চায়। শালা নারীখোর। আশফিকের কথা শেষ হতেই সপাত করে ওর গালে এক চড় বসিয়ে দেয় ইনশিরা। রুদ্ধশ্বাসে বলল, আর একটা বাজে কথা বলবে না জান এর নামে। কার সাথে তুলনা করে ওকে? তোমরা দুই ভাই ওর নখেরও যোগ্য না। একদম নিজেদের ওর সাথে তুলনা করবে না। আর কি বললে, আজরাহান? ওর তো কৃতজ্ঞ থাকা উচিত জানের প্রতি। অবশ্য ওর থেকে এইটা আশা করা যায় না। বাই দা ওয়ে, আজকের পর আমাদের মাঝে কোনো পার্সোনাল সম্পর্ক থাকবে না, শুধু প্রফেশনাল থাকবে। ইনশিরা আর এক মুহূর্তও দাঁড়ায় না, চলে যায় সেখান থেকে। আশফিকের শিরা উপশিরা টগবগ করে ফুটতে থাকে। বাড়ির বড় গেইটায় ধুম করে এক লাথি মেরে চলে যায়। আজরাহান প্রহরকে ক্লাস শেষে আজ বাসায় নিয়ে যায়নি। ওকে নিয়ে যায় স্কুল থেকে কয়েক কিলোমিটার দূরে ঝিলের পারে। প্রহর বার কয়েক তাকে প্রশ্ন করেছিল, কিন্তু আজরাহান জবাব দেয়নি। ঝিলের ধারেই ঘাসের উপর পা বিছিয়ে বসেছে প্রহর। ঝিলের পানির একপাশে সুয়ারেজ লাইন, তাই ওরা অন্য পাশে গিয়ে বসেছে। ঝিলের সাথেই কিছু গাছ লাগানো। সানহো বেলার এই সময়টায় সূর্যের রশ্মি অনেকটা কমে গিয়েছে।
গাছপালা থাকায় মৃদুমন্দ পবনের ঢেউ প্রহরের সামনের ছোট ছোট চুলগুলো উড়িয়ে নিচ্ছে। শীতের আমেজ শুরু হয়ে গেছে, তাই বাতাসে একটা হিম হিম ভাব রয়েছে। ঝিলের একদম কাছের ঘাসগুলোতে হলুদ, সাদা আরও বেশ কয়েক রঙের ফুল ফুটেছে। একটু পর পর দমকা একটা হাওয়া এসে সবকিছু একদম শীতল করে দেয়। প্রহরের বেশ লাগছে। এমনিতে আজরাহান ওকে একা কোথাও যেতে দেয় না, আজ নিজ থেকেই ওকে নিয়ে এসেছে। বাতাসের শোষো আওয়াজে আজরাহানের বলা কথাগুলো অদ্ভুতভাবে শোনায়। আজরাহান নদীর পানির দিকে দৃষ্টি আবদ্ধ করে শান্ত কণ্ঠে বলল, আমাকে ভালো লাগে না তোর? প্রহর আজরাহানের ক্ষীণ দৃষ্টি দিয়ে বলল, লাগে। কতটা? প্রহর বাচ্চাদের মতো দুহাত প্রসারিত করে বলল, এতটা। আর মার্শিয়াদকে ভালো লাগে? লাগে। আজরাহান কণ্ঠের গভীরতা বাড়িয়ে বলল, একজন মানুষের দুইজন মানুষকে কি করে ভালো লাগতে পারে? কেন একজনের দুটো ড্রেস ভালো লাগতে পারে না? আজরাহান ঘাড় ঘুরিয়ে প্রহর কাছে মুখ এনে বলল, মানুষ আর ড্রেস এক? ড্রেস চাইলেই বদলানো যায়, ভালোবাসার মানুষকে কি চাইলেই বদলানো যায়? প্রহর নিজের গলার স্বর নরম করে নেয়, স্বাভাবিক কণ্ঠে বলল, জানি না। আজরাহান আবার সোজা হয়, দু হাতে ভর দিয়ে সামনের ওই দূরে অক্ষি নিবন্ধ করে বলল, আমি তোর সাথে যা করি তুই কি মার্শিয়াদ কেউ তাই করতে দিবি? প্রহরের বুকটা দুরু দুরু করতে শুরু করে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, কেমন যেন ঝিমঝিম করে উঠে তার শরীর। বড্ড ক্লান্ত লাগছে নিজেকে, হাত পা বিবশ মনে হচ্ছে। সমস্ত বাধা ডিঙিয়ে উঠে দাঁড়ায় প্রহর, বিরস কণ্ঠে বলল, আমার ভালো লাগছে না রাহান ভাইয়া, আমি বাসায় যাব। প্রহর ঘাসের উপর থাকা ব্যাগটা উঠিয়ে কাঁধে নেয়, ঘুরে দাঁড়িয়ে পা বাড়ায়। আজরাহান হালকা পায়ে গিয়ে ওর সামনে দাঁড়ায়, দৃঢ় কণ্ঠে বলল, আমার প্রশ্নের উত্তর আমি পাইনি প্রহর, আমি বাসায় যাব। আগে বল, দিবি সে অধিকার মার্শিয়াদকে? কেন পাগলামো করছেন আপনি? আমি বাসায় যাব, ছোট মা চিন্তা করবে। আজরাহান তাচ্ছিল্যের সাথে বলল, এখন ছোট মার জন্য চিন্তা হচ্ছে? এই তোর সমস্যা কি বলতো? কেন আমার প্রশ্নের জবাব দিস না? আমি জানি না। কি জানিস তুই? মার্শিয়াদ কে যদি তুই? মামা, রোমান্টিক সিন চলতাছে মনে হয়। আজরাহান ঘাড় ঘুরিয়ে দেখে ওর বামপাশেই 4-5টা ছেলে এসে জড়ো হয়েছে। দেখেই বোঝা যায় ড্রাগ এডিক্টেড। লাল চোখা জোড়া দিয়ে বিশ্রীভাবে তাকিয়ে আছে, গালের দুই পাশের চোয়াল অনেকটা দেবে গেছে ভিতরে, আর বকের মতো সরু হাত দিয়ে গালের এক পাশ চুলকে যাচ্ছে আর জিহ্বা বের করে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। আজরাহান আবার চোখ নিবন্ধ করে প্রহরের দিকে। ছেলেগুলোকে দেখেই নিজের স্কার্ফ টেনে যথাসম্ভব ঢাকার চেষ্টা করে নিজেকে প্রহর। আজরাহান ভারী কণ্ঠে বলল, ঝামেলা করিস না, যা এখান থেকে। ওদের মধ্যে একজন নোংরাভাবে হেসে বলল, মামা মনে হয় বহুত খেইপা আছেন, মামি রাগ করছে নাকি? অবশ্য এই বয়সে একটু আকটু রাগ তো করবই, আমরা আছি তো রাগ ভাঙানোর লাইগা। কি রে কি কষ্টরা? হো হো করে বিশ্রীভাবে হেসে উঠে ছেলেগুলো। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে ঠোঁট কুঁচকে একটা চর বসিয়ে দেয় ওর গালে, কিন্তু চরটা ওর গালের সাথে সাথে কানের উপর গিয়েও লাগে। ধরাস করে নিচে পড়ে ছেলেটি আর কান দিয়ে স্মিত ধারায় গড়িয়ে পড়ে রক্ত। আজরাহান চোয়াল শক্ত করে রুষ্ট কণ্ঠে ওদের দিকে তাকিয়ে বলল, ওর শুধু কান ফাটিয়েছি আর 1 মিনিট যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকিস সবগুলোকে হসপিটালে পাঠাবো।
আজরাহানের বলিষ্ঠ কণ্ঠ আর ওর রাগান্বিত মুখ অবয়ব দেখে ছেলেগুলো কোনো মতে সেখান থেকে উঠে পড়ে চলে যায়। প্রহর দিগ্বিদিক শূন্য হয়ে আজরাহানের ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আজরাহান ওর দিকে তাকাতেই প্রহর কম্পনরত কণ্ঠে বলল, কেন মারলেন ওই লোকটাকে? যদি কিছু হয়ে যেত। আজরাহান ওর হাত চেপে ওকে একদম নিজের কাছে নিয়ে ওর মুখের সামনে বলল, ওর ভাগ্য ভালো শুধু ওকে থাপ্পড় মেরেছি, ওর কলিজাটা বের করে নেয়নি। প্রহর আজরাহানের হাত সরিয়ে রাগী কণ্ঠে বলল, আপনি কি পাগল? এভাবে কেউ কাউকে মারে? আজরাহান কঠিন কণ্ঠে হিসহিসিয়ে বলল, আমি ছাড়া অন্য কেউ তোর দিকে তাকালে তার জান নিয়ে নিব আমি। প্রহর উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে আজরাহানের দিকে। বাসায় ঢুকতেই কুহেলিকা একগাদা প্রশ্ন জুড়ে দেন। কোথায় ছিল? কেন গেল? বলল না কেন? আজরাহান বিরক্ত হয়। কোনো কথারই প্রত্যুত্তর সে করে না। কুহেলিকা তেতে ওঠেন। খালি কণ্ঠ চড়িয়ে বললেন, সমস্যা কি তোমার? আমার কথার জবাব কেন দিচ্ছ না তুমি? আজরাহান নীরব, শান্ত কণ্ঠে নমনীয়তা ঢেলে বলল, কোথাও পালিয়ে যায়নি। আজরাহান নরম দৃষ্টি রাখে কুহেলিকার চোখে। কুহেলিকা গাঢ় কণ্ঠে প্রহরকে বলল, তুই ঘরে যা। প্রহর মাথা নিচু করে পা বাড়ায় নিজের ঘরে। কুহেলিকা আজরাহানের সামনে এসে ধীর গলায় বললেন, কি শুরু করেছ এইসব তুমি? দেখো আজরাহান, আমি যেমন তোমাদের তিনজনের মা ঠিক তেমন প্রহর এরও মা। এই বাড়িতে তোমাদের যেমন অধিকার প্রহর এরও তাই। তাই ওর অমতে কিছুই হবে না। আজরাহান ঠোঁটের কোনো দীপ্ত হাসি দিয়ে বলল, জানি। যদি ওর মতোকে গুরুত্ব না দিতাম তাহলে এতদিনে ও আমার বাচ্চার মা হয়ে যেত। কুহেলিকা হালকা গলার স্বর উঁচু করে বললেন, আজরাহান প্লিজ মা, এইসব নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না আমার। আজরাহান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। কুহেলিকা এধার ওধার ভেবে নিজেকে শান্ত করেন। তার এই ছেলেকে সে কোনোভাবেই বুঝতে পারে না। নিজের ঘরে এসে বেডের পাশে চেয়ারের উপর ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় বসে প্রহর ঘেমে নেয়ে একাকার। বিছানা থেকে উঠে ফ্যানের সুইচটা অন করে আবার বসে পা দুটো ঝুলিয়ে ধূপ করে শুয়ে পড়ে বিছানার উপর। অনবরত ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে দেখে ওর নিজের মুখ কেমন যেন ফ্যাকাশে। আজরাহান এই রূপ প্রহর আগে কখনো দেখেনি। আজরাহান রাগী সে জানে, কিন্তু রেগে গিয়ে কাউকে এভাবে মারতে সে কখনো তাকে দেখেনি। প্রহরের বুকটা ধরাস ধরাস করছে। মস্তিষ্কের উপরিভাগে ভীষণ যন্ত্রণা করছে। চোখের দুই পাশে কেমন যেন চিন চিন করছে। প্রহর চোখ বুঝে নেয়। কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে যায়। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। নিজের গলায় উষ্ণ হাওয়া ভেজা স্পর্শে নড়েচড়ে উঠে প্রহর। চোখের পাল্লা যেন খুলতেই চায় না। নিদ্রাপরি আজ তাকে জেকে ধরেছে। কিছুক্ষণের মধ্যেই প্রহর আরও গভীরভাবে ওর শরীরে কারো উষ্ণ স্পর্শ অনুভব করে। এক মাতাল করা ঘ্রাণ ওকে জড়িয়ে ধরেছে। বন্ধ চোখেই প্রহর ওর হাত উঁচু করতেই কারো অসিত্ব টের পায়। ফট করে চোখ খুলে প্রহর আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? আজরাহান ওর উপর থেকে সরে পাশেই দুহাত ভাঁজ করে দিয়ে তার উপর শোয়ে আর বলল, হ্যাঁ আমি। প্রহর উঠে বসে গোল গোল চোখ করে বলল, এখানে কেন এসেছেন আপনি? আজরাহান হালকা মাথা ঘুরিয়ে লল, তোক দেখতে ইচ্ছে হলো তাই।
আপনাকে না বলেছি এভাবে আমাকে ছোবেন না। তো কিভাবে ছোবো বলে দে। আপনি যান এখান থেকে। না গেলে কি করবি? আমি ছোট মাকে ডাকব। ডাক। আমিও তো চাই তুই মাকে ডাক। তাহলেই তো আমার আর তোর বিয়েটা দিবে। আপনার কি এইসব ছাড়া আর কিছু মাথায় আসে না? আসে। ফুলসজ্জা, হানিমুন, ফ্যামিলি প্ল্যানিং। ওসব বিয়ের পরে ভাবব। উফ, জানতো এখান থেকে। একটা কথা বলবো তোকে? না, একটাই বলবো সত্যি। প্রহর কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, বলেন। আজরাহান বিছানা থেকে শরীরের একপাশ উঠিয়ে কনুইতে ভর দিয়ে প্রহরের কানে কিছু একটা বলতেই প্রহরের গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। আজরাহানকে এক ধাক্কা দিতেই ও আবার বিছানায় ধম করে পড়ে আর হা হা করে হাসতে থাকে। প্রহর কপট রাগ দেখিয়ে বলল, আপনি আসলেই একটা খবিশ। করব না আমি আপনাকে বিয়ে। করব না, করব না, করব না। তুই করবি, তোর ঘাড় করবে। তোকে না আমি অনুরা রাখব না কুমারী। রাহান ভাইয়া, আপনি আসলেই একটা শয়তান। যান এখান থেকে। আজরাহান প্রহরের হাত ধরে টেনে ওকে নিজের বুকের উপর শোয়ায়। পাশ ফিরে ওকে ওর পাশেই শুয়ে দেয়। প্রহরের মুখের উপরের চুলগুলো ওর কানের পিছনে গুঁজে দেয়। নরম কণ্ঠে আজরাহান বলল, এত কিসের রাগ তোর আমার উপর? প্রহর বিবশ কণ্ঠে বলল, আপনি ওই লোকটাকে কেন মারলেন ওভাবে? আর একজন সাধারণ মানুষের হাতে এই রকম শক্তি? আজরাহান নিজেকে আরো কাছে নিয়ে যায় প্রহরের। ওর চোখের দিকে অক্ষি নিবন্ধ করে বলল, আমাকে তোর সাধারণ কেন মনে হয়? অসাধারণও হতে পারি। প্রহর গভীরভাবে তাকিয়ে থাকে আজরাহানের চোখে। লালচে বাদামি এই চোখে যে কারো ঘোর লেগে যেতে পারে। কি গভীর এই চোখ! যেন এক মুহূর্তেই সব ভুলিয়ে দিবে, হারিয়ে দিবে অন্য জগতে। প্রহর নিষ্পলকে তাকিয়ে আছে আজরাহানের চোখে। এই চক্ষক সে আগেও একবার দেখেছে। কিন্তু কোথায়? খাবারের প্লেটে হাত দিয়ে বসে আছে মার্শিয়াদ। আজরাহান ওর সামনেই বসে খেয়ে যাচ্ছে। আজ ডিনারের দাওয়াত ওদের শিহরণের বাসায়। চিন্তিত মুখ আর ব্যাকুলতায় কেমন যেন বিষণ্ণ মার্শিয়াদ। শিহরণ জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, খাবার সামনে নিয়ে বসে আছিস কেন? আশফিক আসেনি কেন? বলল ওর কাজ আছে তাই। তাহলে আমাদের আসতে কেন বললি? এইটা কেমন কথা? ওর কাজ থাকতেই পারে, তাই বলে কি তোরা আসবি না? মার্শিয়াদ উঠে দাঁড়ায়। আজরাহান মুখে এক লোকমা দিয়ে এখনো গিলতে পারেনি। মার্শিয়াদকে উঠে দাঁড়াতে দেখে টুস করে না চিবিয়েই তা গিলে নেয়। আর বলল, কোথায় যাচ্ছিস তুই? আশফিকের বাসায়। কাল থেকে ও আমার কল রিসিভ করছে না। আজরাহান অর্ধ খাওয়া রেখেই উঠে যায় আর বলল, আমিও যাব। নির্ধা টেবিলের পাশেই দাঁড়িয়েছিল। ওদের এইসব দেখে ভ্রু কুঁচকে অভিমানী কণ্ঠে বলল, আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনারা না খেয়েই চলে যাচ্ছেন। দিস ইজ নট ফেয়ার জান ভাইয়া। সরি ভাবি, যাওয়াটা জরুরি। আশফিকদের বাসায় আসতে আসতে প্রায় 11:15 বেজে যায়। ডোর বেল শুনে ওর মা দরজা খুলে। ওদের দেখেই ঈষৎ অবাক হয় আর বলল, তোমরা এত রাতে? আশফিক কোথায় কাকিমনি? আশফিকের মা কিঞ্চিত অধর প্রশস্ত করে বললেন, আজকাল কাকমনিকে একদম মনে পড়ে না। আজরাহান হালকা হেসে বলল, আসলে সময় হয় না কাকিমনি।
মার্শিয়াদকে দেখে বললেন, জান তো আমাদের ভুলেই গেছো একদম। মার্শিয়াদ অধর কোনো হেসে বলল, সরি আন্টি, আপনজনদের কখনো ভোলা যায়। হয়েছে হয়েছে, আর মধু মেখে কথা বলতে হবে না। আশফিক ঘরেই আছে, যাও। ঘরে গিয়ে দেখে আশফিক চিৎপটাং হয়ে শুয়ে আছে। মার্শিয়াদকে দেখে ঝাঁঝিয়ে উঠে বলল, কেন এসেছি সেখানে? মার্শিয়াদ শান্ত কণ্ঠে বলল, তুই আমার কল কেন রিসিভ করছিস না? তুই যা আমার চোখের সামনে থেকে। আগে বল কি হয়েছে? এইবার আশফিক বেশ চেঁচিয়ে উঠল। কেউ যেন ওর চোখে জ্বলা আগুনে ঘি ঢেলে দিয়েছে। জোরালো কণ্ঠে বলল, কিসের সম্পর্ক তোর ইনশিরাহ এর সাথে? কি করিস রাত বিরাতে ওর সাথে? আজরাহান ভ্রু কুচকায়, মুখে বিস্ময়ের ছাপ। মার্শিয়াদ শান্ত, শীতল। হঠাৎ করেই হা হা করে বিছানায় শুয়ে পড়ে। আজরাহান ও মুখ চেপে হেসে ওঠে, যেন গড়গড়ি খাওয়ার অবস্থা ওর। মার্শিয়াদ হাসি থামিয়ে শান্ত, দৃঢ় কণ্ঠে বলল, সম্পর্ক? সম্পর্ক? ওর সাথে আমার গভীর সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক তোর আর আমার মাঝে দেয়াল তৈরি করার জন্য মোটেও যথেষ্ট নয়। আমি জানি তুই ওকে ভালোবাসিস। আমার দিক থেকে এই ধরনের জটিলতা মুক্ত তুই। এইটা অন্য কথা যে আমি ছাড়াও আরও কেউ আছে। আশফিক আর চোখে আজরাহানের দিকে তাকাতেই আজরাহান ঠোঁট কামড়ে বলল, আমার দিকে তাকাচ্ছিস কেন? আমার এইসব শিরনি মিরনিতে কোনো ইন্টারেস্ট নাই। আশফিক উত্তেজিত হয়ে আবার বলল, তাহলে বলছিস না কেন কিসের সম্পর্ক? মার্শিয়াদ উঠে বসে বিরস চাহনি তার। স্বাভাবিক কণ্ঠে বলল, সে অধিকার সে আমাকে দেয়নি। তুই ওর কাছ থেকে জেনে নিস। আশফিক কিছুটা শান্ত হয়ে বসে। ও জানে মার্শিয়াদের মেয়েদের প্রতি তেমন আগ্রহ নেই, আর ও কখনো মিথ্যেও বলে না। আশফিক বলল, খেয়েছিস? না। তাহলে বসো, আমি মাকে খাবার দিতে বলছি। আজরাহান শশব্যস্ত হয়ে বলল, তুই কি এই রাতের বেলা আমাকে মেরে গুম করতে চাস? আজরাহানের কথায় মার্শিয়াদ ঠোঁট চিপে হাসতে থাকে। আশফিক কপাল ভাঁজ করে বলল, মা মোটেও এত খারাপ রান্না করে না। ভাই মাফ চাই, আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। এখনো বিয়ে শাদী করা বাকি আমার। তার চেয়ে চল নির্ধারণের বাসায় যাই। নির্ধা ভাবির হাতের রান্না। আশফিক কিছুটা রাগ দেখালেও আজরাহানের কথা মিথ্যে নয়। শিহরণের বাসায় এসে চার বন্ধু একসাথেই খেতে বসে। বাহ্যিক দিকে ওদের সবার মধ্যে পাহাড়সম পার্থক্য হলেও মনের দিকে চার শরীর এক আত্মা। মার্শিয়াদের মোবাইল টুং করে ওঠে। একটা মেসেজ দেখেই চিন্তিত মুখে হুড়মুড়িয়ে চলে যায়। অন্ধকারে ভেজা মাটির এক মিষ্টি গন্ধ। বাঁশের বেড়া মোড়া একটা স্যাঁতস্যাঁতে কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে ইনশিরাহ। রাত প্রায় 12টার ওপার। নিস্তব্ধ, শুনশান কবরের বাতাস ভারী হয়ে উঠছে ইনশিরাহের কান্নার আওয়াজে। কবরস্থানের আশেপাশেরই কুকুরের ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে। মার্শিয়াদ গাড়ি থামিয়েই ত্রস্ত পায়ে এসে ইনশিরাহকে ধরে। জলে উঠে ইনশিরাহ বলল, কেন এসেছ এখানে? কেন? শিরা, কি পাগলমো করছ? এত রাতে এখানে কেন এসেছ? ছাড়ো আমায়, ছাড়ো। ডুকরে কেঁদে উঠে আবার ইনশিরাহ। প্রজ্জ্বলিত চোখে উন্মাদের মতো এসে মার্শিয়াদের ব্লেজার খামছে ধরে বলল, কেন মারলে তোমরা আমার মাকে? কেন কেড়ে নিলে তাকে আমার কাছ থেকে? কি অপরাধ ছিল তার? শান্ত হও, শান্ত হও শিরা।
তোমার এই অপূরণীয় ক্ষতি আমি কোনো দিন পূরণ করতে পারব না, কিন্তু তোমাকে আমি কখনো একলা ছাড়ব না। চাই না আমার তোমার সাহায্য, চাই না। চলে যাও তুমি, আর কখনো আসবে না। আই হেট ইউ, আই হেট ইউ ফরএভার। ইনশিরা দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে যায়। মার্শিয়াদ ওর পিছু পিছু যায়, ডাকতে থাকে ওর নাম ধরে, কিন্তু তা কর্ণকুহর হয় না ইনশিরাহের। চোখের পানি গড়িয়ে পড়ছে। উদ্ভ্রান্তের মতো এলোমেলোভাবে হাঁটায়, কখন যে রাস্তার মাঝে এসে পড়েছে বুঝতেই পারেনি। মুহূর্তেই একটা প্রাইভেট কার উড়িয়ে চলে যায়। চিৎকার দিয়ে উঠে মার্শিয়াদ, রাস্তায় পাশেই পড়ে যায়। একটু একটু করে রক্ত পড়তে থাকে মাথার পিছনের অংশ থেকে। চলবে।